প্রায় ৪৪ দিন পর ভারতের জাতীয় নির্বাচনটা শেষ হলো এবং আজকে হচ্ছে এটার ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে মোটামুটি সারা ভারতের যেই ফলাফলগুলো ঘোষণা করা হচ্ছে সেখানে জানা গেছে যে বর্তমান যে ক্ষমতাসীন দল অর্থাৎ বিজেপি বা নরেন্দ্র মোদী তার জোট, তারা হচ্ছে আশা করছিল যে এবার তারা ৪০০-র বেশি আসন লাভ করবে, কিন্তু তারা হচ্ছে ৪০০ আসনে যেতে পারছে না, বরং তাদের আসন সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে ২৯৩ বা এর আশেপাশে। এবং চমক দেখিয়েছে হচ্ছে মূলত বিরোধী জোট, যেখানে হচ্ছে জাতীয় কংগ্রেস মানে ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের নেতৃত্বে একটা বড় জোট গঠন করা হয়েছিল যার নাম হচ্ছে ইন্ডিয়া। এবং এই ইন্ডিয়া জোটটা চমক দেখিয়ে প্রায় ২৩২টারও বেশি আসন হচ্ছে জয়লাভ করার পথে আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে ২০১৯ সালের নির্বাচনে কিন্তু আমরা দেখেছিলাম যে ভারতীয় জাতীয় কংগ্রেস তারা মাত্র ৫২টি আসন পেয়েছিল এবং এই মাত্র ৫২টি আসন পাওয়ার কারণে অনেকেই ভেবে নিয়েছিলেন যে ভারতের এই জাতীয় কংগ্রেস দলটা হয়তো বা ২০২৪ সালে ইলেকশনে গিয়ে একেবারে হারিয়ে যাবে, এটাকে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তারা এবার প্রায় ৯৯টা আসন হচ্ছে পেয়ে যাচ্ছে। তার মানে প্রায় কি বলবো, প্রায় ১০০% হচ্ছে উন্নয়ন ঘটেছে। কিন্তু অপরদিকে ভারতীয় জনতা পার্টি যেটা হচ্ছে ২০১৯ সালের নির্বাচনে আসন লাভ করেছিল একাই ৩০৩টা আসন লাভ করেছিল, আর এবার সেটা কমে ২৪০টার ঘরে চলে এসেছে। তার মানে এই যে ২০১৯ থেকে ২৪ এই সময়ের ভিতরে আসলে এক্স্যাক্টলি কী কী ঘটনা ঘটেছে যেটার কারণে নরেন্দ্র মোদীর দল বিজেপি তার আসন এতগুলো কমে গেল, এবং ঠিক কী কী ঘটনার কারণে কংগ্রেসের আসন সংখ্যা হচ্ছে এই পরিমাণ বেড়ে গেছে এবং ভারতে একটা শক্তিশালী বিরোধী জোট দাঁড়িয়ে গেছে। যে কারণে অনেকে বলছিলেন যে যদি এইবার নির্বাচনে নরেন্দ্র মোদী এবং তার জোট যদি হচ্ছে ২/৩ আসন পেয়ে যায়, মানে প্রায় ৩৮২-র বেশি আসন যদি পেয়ে যায়, তাহলে হচ্ছে তারা চাইলে সংবিধান পরিবর্তন করে ফেলতে পারবে, যে কোনো আইন তারা ইচ্ছা মতো বানিয়ে ফেলতে পারবে, ইত্যাদি ইত্যাদি। এবং অনেকে ভাবছিলেন যে এটা হয়ে যাবে এবার, কিন্তু এবার এটা হইল না, বরং হচ্ছে কি হইলো, একটা সম্ভাবনা তৈরি হইলো বা একটা এরকম আভাস দেখা গেল যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বা তার দলের জনপ্রিয়তা কিছুটা হলেও কমে গেছে। তো মেইন ফ্যাক্টরগুলো আসলে কি কি আমরা কয়েকটা রাজ্যের যেই ফলাফল সেটা অ্যানালাইসিস করে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। অনেকেই মেসেজ করছিলেন যে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করার জন্য। তো দেখেন, ভারতের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একটা কথা বলা হয় যে উত্তরপ্রদেশ যার, দিল্লি তার। উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি লোকসভার আসন আছে, যেখানে আসন সংখ্যা হচ্ছে ৮০টা। এবং এই ৮০টা আসনের মধ্যে ২০১৯ সালে কিন্তু বিজেপি একাই ৬২টা আসন লাভ করেছিল, সাথে তার শরিক দল আরও 2টা আসন লাভ করে, মানে ৮০টার মধ্যে ৬৪টা আসন লাভ করেছিল বিজেপি উত্তরপ্রদেশে। কিন্তু এবার কি হয়েছে, এবার ২০২৪ সালে ইলেকশনে সেইখানে তার আসন সংখ্যা যথেষ্ট কমে গেছে, যেখানে ছিল হচ্ছে ৬৪টা সেখানে সে আসন পাচ্ছে মাত্র ৩২-৩৪টার মতো, প্রায় 30টা আসন এখানে নাই। তাহলে এখানে হচ্ছে খেলা দেখাইলো কে? খেলা দেখাইলো হচ্ছে উত্তরপ্রদেশের একটা স্থানীয় দল যেটার নাম হচ্ছে সমাজবাদী দল, যারা ২০১৯ সালের নির্বাচনে মাত্র 5টা আসন লাভ করছিল, এইবার তারা একাই 38টা আসন লাভ করছে। এবং সেই সাথে ভারতের যেই জাতীয় কংগ্রেস তারা 6টা আসন লাভ করছে। সব মিলিয়ে এখানে প্রায় ৪৪-৪৫টা আসন এই ইন্ডিয়া জোট বিজেপির বিরোধী যারা তারা পেয়ে গেছে। এবং এইখানে কিন্তু একটা বড় ধরনের পরাজয় বিজেপিকে হচ্ছে দেখতে হয়েছে, যেটা মূল জায়গায় একটা বড় ব্যবধান কিন্তু করে দিচ্ছে, এক জায়গা থেকে প্রায় ৩০-৩৫টার মতো আসন সে হারিয়ে ফেলছে, এইটা একটা। এবং আরেকটা বড় এরকম রাজ্য হচ্ছে আপনার মহারাষ্ট্র, যেখানে আসন সংখ্যা হচ্ছে টোটাল 48টা, এটাও একটা বড় রাজ্য। এবং এই জায়গায় গত ২০১৯ সালে ইলেকশনে কিন্তু 48টার ভিতরে বিজেপি এবং তার শরিক দল শিবসেনা তারা উভয় মিলে 41টা আসন লাভ করেছিল। এবার ঘটনা কি ঘটছে? এবার ঘটনা হয়েছে ওই যে শিবসেনা দলটা আছে, তারা ২০২২ সালে কিন্তু ওই দলটা হচ্ছে ভেঙে গেছিল, এবং ভেঙে যাওয়ার ফলে 2টা ভাগ হয়ে যায় এবং একটা ভাগ গিয়ে জয়েন করে হচ্ছে জাতীয় কংগ্রেসের সাথে, এবং সেই কংগ্রেসের সাথে যোগ দেয়। তার বুঝতে পারতেছেন যে এই শিবসেনা কিন্তু ২০১৯ ইলেকশনে ওই যে মোদির সাথে মিলে যে 41টা আসন লাভ করলো, সেখানে 18টা আসন ছিল ওই শিবসেনার। তো শিবসেনা তার মোটামুটি একটা জনপ্রিয় দল ছিল হচ্ছে আপনার ওই মহারাষ্ট্রে। কিন্তু এইটার ভিতরে যখন ভাঙন ধরে গেল, তখন ওভারঅল যে ভোটার সেটা কিন্তু এখান থেকে কমে যায়, কমে তারা বিভিন্ন দিকে হচ্ছে ভোট দেওয়া শুরু করে, এবং যাদের একটা পার্ট কংগ্রেসের সাথে যোগ দেয় এবং ওই পার্টকে 9টা আসনে হচ্ছে জয়লাভ করাইছে। এবং সেই সাথে এখানে কংগ্রেস আসন লাভ করছে আরও 13টা, তার 22টা হচ্ছে এই 2টা দলই পেয়ে গেল মোদির বিপরীতে। সেই সাথে মোদির আসন এই জায়গাতে গত 19 সালের তুলনায় আরও কমে গেছে, এবং শিবসেনার যেহেতু ভাঙন ধরেছে সেই জায়গায় সব মিলে মোদি এবং তার যেই জোট
এরা সবাই মিলে এখানে হয়তো বা 18টা বা 20টার মতো আসন লাভ করেছে, যেখানে হচ্ছে টোটাল আসন 48টা। তার মানে 41 থেকে কমে এইখানে 18তে নেমে আসতেছে। তার মানে এই জায়গাতেও প্রায় 20টা বা 22টার মতো আসন কিন্তু স্যার মানে মানে ছেড়ে দেওয়া লাগছে। তার মানে বুঝতে পারছেন, উত্তরপ্রদেশে হচ্ছে প্রায় 30টার বেশি আসন এবং এই জায়গায় প্রায় 20 থেকে 22টা আসন। তার মানে প্রায় 50টা আসন এই দুইটা প্রদেশে হচ্ছে তাকে ছেড়ে দেওয়া লাগছে, যেই প্রদেশগুলোতে মোদির জনপ্রিয়তার কারণে মোদিকে একেবারে অপ্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল, এরকম দুইটা প্রদেশ, এই মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ, এবং এই দুইটা জায়গাতে কিন্তু মোদির জনপ্রিয়তা যথেষ্ট কমে গেছে বলে প্রমাণিত হয়েছে। এবং এইটাই মূল যেই লোকসভা নির্বাচনের ফলাফল, সেখানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এবং এর সাথে ওভারঅল যে আরও আসন কমে গেল, সেখানে মূলত কোন কোন বিষয়গুলো হচ্ছে কাজ করেছে। এখানে কাজ করেছিল আরও বেশ কয়েকটা বিষয়। তার ভিতরে একটা হচ্ছে ভারতে কিছুদিন আগেই যে বড় ধরনের একটা কৃষক আন্দোলন হয়েছে, যে কৃষক আন্দোলন হওয়ার কারণে উত্তর ভারতের যে রাজ্যগুলো আছে, যে রাজ্যগুলোতে বিজেপি সবসময় ভালো করে আসছিল এবং দক্ষিণ ভারতে বিজেপি আগে থেকে একটু কম ভালো করছিল, সেখানে কথা নাই বলি, সেখানে অটোমেটিক্যালি অন্যান্য দল জয়লাভ করেছে, যেই দলগুলো আবার কংগ্রেসের সাথে হচ্ছে জোটবদ্ধ হয়ে গেছিল। সো তারা এমনিতেই মোদির বিরুদ্ধে একটা ভালো অবস্থানে আছে। কিন্তু উত্তর ভারতীয় অংশের যে বিভিন্ন রাজ্য, আপনি বিহার বলেন বা এদিকে হচ্ছে এই যে উত্তরপ্রদেশের কথা বললাম, মহারাষ্ট্র বা ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলোতে মোদির যথেষ্ট জনপ্রিয়তা ছিল এবং এই জায়গাগুলোতেই বড় ধরনের কৃষক আন্দোলন সংগঠিত হয়, যেটার কারণে মোদির জনপ্রিয়তা এখানে কিছুটা হলেও কমে গিয়েছে। এইটা একটা বড় ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টরটা হচ্ছে রাহুল গান্ধী, তিনি যখন দেখলেন যে গত 2019 ইলেকশনে কংগ্রেসের একেবারে ভরাডুবি অবস্থা, তারপরে তিনি হচ্ছে মানে অনেকেই বলছিল যে এই দলটা আর দাঁড়াবে না, কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন এবং তিনি তার নেতৃত্ব গুণের মাধ্যমে পুরো দেশব্যাপী পদযাত্রা করেছিলেন, একেবারে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত। এবং এর মাধ্যমে পুরো দেশের যেই রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আকর্ষণ করার চেষ্টা করেছেন এবং সবাইকে নিয়ে বড় একটা জোট করেছেন, যার নাম হচ্ছে ইন্ডিয়া। তো এইটার কারণে মানুষের ভিতরে একটা ব্যাপার চলে আসছিল যে আচ্ছা, রাহুল গান্ধী হয়তো বা তাহলে এই দলটাকে পুনরায় ওই লেভেলে নিয়ে যেতে পারবেন, এই বিশ্বাসটা তিনি মানুষের মধ্যে তৈরি করতে পারছিলেন। দ্যাটস ওয়াই মানুষ হচ্ছে রাহুল গান্ধীকে কেন্দ্র করে কংগ্রেসকে ভোট দিয়েছে এবং কংগ্রেসের সাথে যারা জোটবদ্ধ ছিল তাদেরকে ভোট দিয়েছে। এইটা আর একটা ফ্যাক্ট। এবং 3 নম্বর একটা ফ্যাক্ট হচ্ছে ভারতে কিন্তু জনসংখ্যা প্রচুর, কিন্তু সব জায়গাতে ইন্টারনেটের সুযোগ সুবিধা অত বেশি মাত্রায় ছিল না, যেটা গত কয়েক বছরের ড্রামাটিক একটা চেঞ্জ আসছে। এর মধ্যে আপনারা জানেন যে ভারতে হচ্ছে ইন্টারনেট সেবা হচ্ছে ফ্রি করে দেওয়া হয়েছে, যে কারণে দেশের কোনায় কোনো ইন্টারনেট পৌঁছায় গেছে এবং এই জায়গা থেকে বিরোধী দল এবং সরকার দল উভয়ই কিন্তু তাদের কথাগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে। এবং এই ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ইনফ্লুয়েন্স মানে ক্রিয়েট করা হয়েছে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ইত্যাদিকে কেন্দ্র করে, যার ভিতরে একজনের নাম অবশ্যই বলতে হয়, ভারতের অন্যতম জনপ্রিয় একজন ইউটিউবার ধ্রুব রাঠি। তিনি হচ্ছে গত প্রায় 3 মাস যাবৎ যে ভিডিওগুলো বানাচ্ছিলেন একের পর এক, যেটা ভারতের মানুষের ভিতরে একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পেরেছিল এবং যেটা না যথেষ্ট আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। এবং এইটাও এবং এই ধরনের জিনিসগুলো হচ্ছে মানুষজনকে হয়তো মোদির এগেনস্টে একটু ধাবিত করেছে। তো যাই হোক, ওভারঅল কিন্তু দেখেন ফলাফলের ক্ষেত্রে অবশ্যই নরেন্দ্র মোদী আবারও জয়লাভ করলেন এবং টানা তৃতীয়বারের মতো তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। কিন্তু তিনি যেমনটা চিন্তা করেছিলেন যে তিনি হচ্ছে আরও বেশি জনপ্রিয় হয়ে আরও বেশি আসন লাভ করবেন, যেটা হচ্ছে আমরাও ভাবছিলাম বা সবাই ভাবছিল, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু ঘটলো না ঘটে বরং একটু উল্টা ঘটনা ঘটে গেছে। তো এখন এটাই হচ্ছে আসলে রাজনীতির খেলা, কারণ রাজনীতিতে আগে থেকে কিচ্ছু বলা যায় না, কারণ যেটা আমরা ভেবে রাখি সেটা সরাসরি উল্টা কিছুও ঘটে যেতে পারে, যেটা আমরা কখনো ভাবি নাই সেটাও ঘটে যেতে পারে। তবে এইবার নির্বাচনে একটা মানে আভাস এরকম দিল যে হয়তো সামনের ইলেকশনে এই ব্যাপারটা আরও চেঞ্জ আসতে পারে। এবং এখন দেখা যাক যে যেহেতু এখন একটা শক্তিশালী বিরোধী পক্ষ নরেন্দ্র মোদীর এগেনস্টে দাঁড়িয়ে গেছে এবং এরা সামনের 5 বছর আসলে কি করেন, যেটা পরবর্তী ইলেকশনে আসলে কতটা প্রভাব ফেলতে পারে আমরা দেখতে থাকবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোন ফ্যাক্টরগুলোর কারণে এই নির্বাচনের ফলাফলটা এই দিকে যেতে শুরু করেছে। এখন ফলাফল এখন অফিসিয়ালি ঘোষণা হয় নাই, যে সমস্ত জায়গা এগিয়ে ছিল সেই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আপনাদের ব্যাপারগুলো জানালাম। যখন ফলাফল পুরোপুরি প্রকাশিত হবে তখন আমি যে তথ্যগুলো দিয়েছি সেখান থেকে একটু হেরফের হতে পারে, সেটা আপনারা আশা করি বুঝতে পারবেন। তো স্বর্গত শাহদিনে এই ধরনের আলোচনা করা হয়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিওটা একেবারেই অফিসে বসেছিলাম এই জায়গা থেকে করে ফেলেছি, কারণ ভাবলাম বাসায় যাব, সেখানে গিয়ে সব কিছু রেডি করে করতে অনেকটা লেট হয়ে যাবে, তাই বেশি একটা এডিটও করতে পারি নাই। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে একটু জানিয়েন যে আসলে এক্স্যাক্টলি আপনাদের কি মনে হয়।